বিজেপির মন্ডল সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের উপপ্রধানকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ আর এই পাল্টা অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলো দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়ায়, যেখানে পানীয় জলকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের ধনচেবেড়িয়া গ্রাম, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেই কিন্তু গতকাল বিজেপির যিনি মণ্ডল সভাপতি রয়েছেন কুশ গায়েন, তার যেটা স্পষ্টত অভিযোগ যে সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ গায়েন তাকে মারধর করেছে, তেমনটাই অভিযোগ। পাল্টা তৃণমূল কংগ্রেসের সেই পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ গায়েনের অভিযোগ যে কুশ গায়েন অর্থাৎ কিনা বিজেপির মণ্ডল সভাপতি কিন্তু তাকে মারধর করেছে। ঘটনার সূত্রপাত ধনচেবেড়িয়ায় এই যে জলের পাইপলাইন রয়েছে সেই পাইপলাইনে কিন্তু প্রত্যেকটি পাইপলাইনে এবং প্রত্যেকটি বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত জল যায়নি, জল পৌঁছচ্ছে না, পানীয় জল পৌঁছয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে কুশ গায়েন কিন্তু এখানে যারা বরাত পেয়েছিলেন, যারা কাজ করছিলেন মাটি খুঁড়ে, তাদের সঙ্গে কিন্তু বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং সেই সময় পঞ্চায়েতের উপপ্রধান এখানে উপস্থিত হলে পঞ্চায়েতের উপপ্রধানের সঙ্গে বাদানুবাদ হয় এবং তখনই কিন্তু দিলীপ গায়েন অর্থাৎ কিনা যিনি পঞ্চায়েতের উপপ্রধান তিনি কুশ গায়েন অর্থাৎ কিনা বিজেপির যে কর্মী সেই কর্মীকে মারধর করেন। বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা তৃণমূলের উপপ্রধানকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আর এই অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরেই দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়ায় উত্তেজনা। আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম ওখানে জলের লাইনে একটা গ্রামে একদিকটা জল আসছে, একদিকটা জল আসছে না কেন, আমি সেটা জিজ্ঞাসা করেছিলাম। ওখানকার যে কন্ট্যাক্টম্যান যে কাজ করাচ্ছিল তাকে জিজ্ঞাসা করেছি, সে উত্তর না দেওয়ার কারণে সে আমার উপপ্রধানকে ডেকে নিয়ে আসেন, আমাদের গ্রামের উপপ্রধান দিলীপ গায়েন, ওনাকে ডেকে নিয়ে আসেন। উনি কোনো কথা বলেনি, উনি আমার বাইকটা রুখে দিয়ে উনি আগে মেরেছে আমাকে, মানে ছুঁয়ে ফেলে রীতির মতন যা ইচ্ছা করে মারধর করা হয়েছে আমাকে। একটু দিলীপ গায়েন আমাকে মেরেছে, দিলীপ গায়েন রীতিমতো খুবই মেরেছে আমাকে। তাতে আমাকে মারার পরে আমি বাড়ি চলে আসি, আসার পরেও আমার বাড়িতে মোস্তান পুরো আসে, 30 থেকে 40 জনের মোস্তান আসে, এসে আমাকে হুমকি দিয়ে যায় আমার বাড়িতে এই করে নেবে সেই করে নেবে। পরিবারকে হুমকি দিয়েছে? পরিবারকে পুরো হুমকি দিয়ে গেছে। ঘর ছাড়া আমি আপাতত ভয় পেয়েছি, ঘর ছাড়া আছি। ওখানকার যে যারা কর্মচারী কাজ করছিলেন বা কন্ট্রাক্টর আমাকে ফোন করছে যে উপপ্রধান সাহেব ওটা দেখুন, ওটাকে কাজে ওরা বাধা দিচ্ছে, গালাগালি করছে। আমি তখন গেলাম, তখন ও ছিল না, আমাকে দেখতে পেয়েই বাইক নিয়ে ঘুরে এলো, এসে তারপরেই মানে কথা কাটাকাটি হচ্ছে যে আমি বলছি যে তুই ওদের গালাগালি করছিস কেন, জল তো তোরা পাওয়ার জন্যই তো করছি, তাহলে তুই কেন এরকম করছিস, গালাগালি করছিস কেন ওদের, এই বলতে ও একটা পাশে থেকে ইট তুলতে যায়, আমি তাকে বাধা দিই। ইট তুলবে, কাকে মারবে জানি না, কন্ট্রাক্টরকেও মানে কন্ট্রাক্টর নয় ওর কর্মচারীরাদের প্রচুর গালাগালি করে এবং পরবর্তীকালে ওকে মারধরও করে। এবং আমি যখন ওকে বাধা দিতে যাই ঠেলাঠেলি হতে, ও আমাকে এলোপাতাড়ি মাথায় এখানে করে ঘুষি মারে। কোনো প্ল্যানিং নেই, কিচ্ছু নেই, এখনো ওলা ড্রেন দেখতে পাবেন, মাছি উঠছে, এই তো উন্নয়ন। ন্যাশনাল প্রজেক্ট ওদের টাকা আছে, বাংলার জন্য আলাদা করে কোনো টাকা নেই। সবার সেটিং আছে, টিএমসি বিজেপি ও দুজনে মিলে যেটা ঠিক করবে সেটাই। নমস্কার, নির্বাচনের আগে দমদম বিধানসভা কেন্দ্র ঘুরে দেখতে এসেছি। আমিও ঘুরবো, আপনাদেরও ঘোরাবো আর বোঝার চেষ্টা করব ভোটের হাওয়া ঠিক কোন দিকে ঘুরছে। ওভারঅল দারুণ কাজ হয়েছে। এই 10-এর মধ্যে আমি 1 নম্বর আমি দেবো না। আমাদের এত ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের কিন্তু কোনো অভিযোগই নেই। যেটা দরকার সেটা আমাদের পাইনি, যতটুকু চাহিদা তার থেকে বেশিই পাচ্ছি। অবশ্যই আমাদেরকে ভাবতে হবে, ভাবতে বাধ্য করাচ্ছে। দমদম বিধানসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। দমদমে মোট 3টি পুরসভা আছে, উত্তর দমদম পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা আর দমদম পুরসভা। এর মধ্যে দমদম পুরসভার মোট 22টি ওয়ার্ড আর দক্ষিণ দমদম পুরসভার 1 থেকে 17 নম্বর ওয়ার্ড নিয়ে দমদম বিধানসভা কেন্দ্র। গলিতে গলিতে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আগে যে রাস্তা ছিল সেই পথে অনুযায়ী কিন্তু এখন এটা রাজপথ। রাস্তাঘাটে তো প্রচুর ক্লেম আছে, রাস্তা কোনো খানাখন্দ নেই, প্রচুর খারাপ অবস্থা। অল্প বৃষ্টিতে গোটা দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চল জুড়ে জলের তলায় চলে যায়। বৃষ্টির উইদিন 10 মিনিটসের মধ্যে জলটা কিন্তু পুরোপুরি নেমে যায়, হাঁটু পর্যন্ত জল থাকেই। একটা বড় সড়ো অ্যাক্সিডেন্টও হয়েছে। খুব একটা যে ভালো পরিস্থিতি ওরকম নয়। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত করা হয় না। নিকাশি ক্ষেত্রে তো এখন জল জমে না, এখানে বর্ষাকালে আগে বন্যা হতো। গোটা সিস্টেমটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে, গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে।
দু একটা জায়গায় খারাপ আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু তার টাকা এসে গেছে, পথশ্রী কাজ শুরু হয়ে গেছে। আমরা বহুবার অভিযোগ জানিয়েছি, কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক, এমপি সবাইকে জানানো হয়েছে। বিগত 15 বছর ধরে সেই কোনো সুরাহা আমরা আজ পর্যন্ত পাইনি। প্রাপ্তবাবু শিক্ষামন্ত্রী তো, ওনার এই কনস্টিটুয়েন্সির মধ্যে এরকম অজস্র উদাহরণ আছে, প্রায় দুর্নীতির চূড়াতে বসে আছেন উনি। দুর্নীতি একটা রাজনৈতিক শব্দ। বিজেপিতে থাকলে যতক্ষণ বিরোধী দলে আছে সে দুর্নীতিগ্রস্ত। যে মুহূর্তে জামা পাল্টে বা জার্সি পাল্টে সে বিজেপিতে চলে যাচ্ছে, সে মুহূর্তে সাধু হয়ে যাচ্ছে। দলটা করেছে পয়সা তুলতে, ফ্ল্যাট করতে গিয়ে টাকা, পুরো নিয়োগ দুর্নীতিতে টাকা। এবারে ওরা তো টিকে আছে টিএমসি বিজেপি বাইনারির মধ্যে দিয়ে, এই বাইনারিটার অবসান হতে চলছে 26 সালের ভোটের মধ্যে দিয়ে। দমদম বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ইতিহাস বলছে 1951 সালে অর্থাৎ প্রথম নির্বাচনে দমদম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থী কানাইলাল দাস। মোট 10টি নির্বাচনে দমদম কেন্দ্রটি বামপন্থীদের হাতে গিয়েছিল। তারপর 2001-এ অরুণাভ ঘোষ প্রথমবার তৃণমূলকে এই কেন্দ্র থেকে জয়ের স্বাদ এনে দেন। 2011, 2016 এবং 2021 এই 3টি নির্বাচনে তৃণমূলের টিকিটে টানা ব্যাটিং করে দমদম বিধানসভায় ম্যান অব দ্য ম্যাচ হওয়ার হ্যাটট্রিক করে ফেলেছেন কিন্তু শ্রী ব্রাত্য বসু। এখানে জল নিয়ে প্রত্যেকবারই একটা সমস্যার কথা শুনি, আবার জলের সমস্যা সেটা সমাধানও করা হয়। এত ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের জন্য আমার কোনো অভিযোগ নেই। এখানে জলাজমির ভরাট করে কোনো বিল্ডিং হয়েছে বলে আমি আমার এই 60 বছর বয়সে দেখিনি। একটার সাথে একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগোয়া, মাঝখানে জায়গা ছাড় নেই, অগ্নি নিরাপকের সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই। যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো থেকে মানুষ যাতে বেরিয়ে আসতে পারে তার কোনো বিকল্প ব্যবস্থাই নেই। এখানে বেআইনি নির্মাণে হাইকোর্ট অর্ডার করেছিল একটা বিল্ডিং ভেঙে দিতে হবে, ডিমোলিশন অর্ডার কোর্ট করছে। এরা মিউনিসিপ্যালিটি বসে বোর্ড মিটিংয়ে ঠিক করছে ওর কার্নিস ভেঙে দিলেই হবে, কিন্তু কোর্ট তো ডিমোলিশনের অর্ডার বলেছে। একটা ফ্ল্যাটে যদি আগুন লাগে থাকবে এই অঞ্চলগুলো, কিচ্ছু থাকবে না। জলজমি বোঝানোর চেষ্টা মাঝে মাঝে হয়, পুলিশ প্রশাসন সতর্ক থাকে, আমরা সতর্ক থাকি, আমাদের স্থানীয় নেতৃত্ব সতর্ক থাকে, সেটা বন্ধ করাও হয়। গোটা পশ্চিমবাংলার মতো দমদম অতলে তলিয়ে গেছে। সরকারি বিদ্যালয়গুলো যেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে, আর অনেক আছে যেগুলো অলরেডি বন্ধ হওয়ার দিকে দৌড়াচ্ছে। ডাক্তারবাবুরা সব শিক্ষা শেষ করে দিলেন, সরকারি শিক্ষা। মতিঝিল কমার্স কলেজ ব্যাংককে ভাড়া দিয়ে দিচ্ছে, ছাত্রছাত্রী নেই, ভাড়া দিচ্ছে। এখানে পাশে যে আইএলএস হসপিটাল আছে, নার্সিংহোম আছে, সেখানে কোনো বেড নেই। সরকারি হাসপাতালগুলোর অবস্থা তো একদমই খারাপ, স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ। লোকে তো এখন বলছে সবকটা চোর, সবকটা চোর। মানুষ তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওটা রাজত্বটা ক্রিমিনালদের হাতে বাত্যবাবুরা তুলে দিয়েছেন। 2026-এর নতুন কিছু ভাবনা আমরা অবশ্যই ভাবব। 100 দিনের টাকা দেয়নি, কাজের টাকা দেয়নি, এনার্জিএসের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, সমস্ত টাকা আটকে রেখেছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এরা তোলে কারণ নিজেদের অন্যায়গুলোকে লেজিটিমাইজ করতে। এত মিথ্যে বললে 18 থেকে 12 হয়েছে, এখন 50-এ আটকে আছে, আস্তে আস্তে 25-ও হয়ে যেতে পারে। এত মিথ্যে বলা ভালো নয়। দুরন্ত ঘূর্ণির মতো ঘুরলাম সারাটা দিন, দমদমের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলেও দম এখনো কিন্তু ফুরোয়নি। তবে সময় তো ফুরিয়ে গেছে, আজ এখানেই আমার সফর শেষ করতে হচ্ছে। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, চোখ রাখুন শুধুমাত্র এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।